পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের গল্প হলুদ পোড়া নিয়ে আজকের আলোচনা শুরু করব। এই হলুদ পোড়া গল্পটি থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং কিছু শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট আগামীকাল অর্থাৎ 31শে অক্টোবর 2025 শুক্রবার বেলা 12:30 প্রকাশিত হবে। তোমরা দুপুর 2টো থেকে এই রেজাল্ট ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে। তোমাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট কেমন হলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই হলুদ পোড়া গল্পটিতে প্রথমে একটি শব্দ আছে, দেখো, গজারি গাছ। এই গজারি গাছ বলতে বোঝায় আমরা শাল গাছ বলে যে গাছটাকে জানি, সেই শাল গাছের অপর একটি নাম হলো গজারি গাছ। মনে করা হয়ে থাকে এই শাল গাছের গোড়া বা শিকড় থেকে চারা গজানোর জন্যই শাল গাছের নাম গজারি গাছ হয়েছে। এই গাছ সাধারণভাবে ভারত, বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারে লক্ষ্য করা যায়। এছাড়াও আছে ফিজিক্স। এই ফিজিক্সের বাংলা হলো পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান শব্দটি আবার গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে। বিজ্ঞানের এই শাখার মধ্যে বস্তুর বেগ, তাপ, আলো এবং গতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। লাইব্রেরি শব্দটি এসেছে ল্যাটিন জাতীয় শব্দ লিবার থেকে। এই ল্যাটিন শব্দ লিবারের অর্থ হলো বইয়ের দোকান। আর ভারতের মধ্যে বৃহত্তম যে লাইব্রেরি আমাদের কলকাতায় অবস্থিত, যেটা স্থাপন করা হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এছাড়াও আছে ডোবা। ডোবা বলতে বোঝায় জলাভূমি বা জলাশয় বা বিল। এছাড়াও ডোবা বলতে সাধারণভাবে বলা যায় আগাছায় পরিপূর্ণ ছোট জলাশয়। বর্ষার সময় এই সমস্ত ডোবাগুলিতে জল জমতে দেখা যায়। আজকে আমি তোমাদের এই হলুদ পোড়া যে গল্পটি আছে সেখান থেকে প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করব সেটি হলো, এই গল্পে একটি লাইন রয়েছে, 50 টাকা রেওয়ার্ড ঘোষণা করেছি। কে কি উদ্দেশ্যে এই রেওয়ার্ড ঘোষণা করেছিল সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে স্বনামধন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো দুজন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই তিনজন বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে বলা হতো ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। আর তাদের মধ্যেই অন্যতম এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পে যে ভৌতিকতার এক পরিবেশ মানুষের মনের মধ্যে প্রবেশ করেছিল, সেই মনের বিকারের তত্ত্বের একটি উল্লেখযোগ্য দিক লেখক তুলে ধরেছেন। এই গল্পে বলাই চক্রবর্তীর ভাইপো নবীন এই 50 টাকা রেওয়ার্ড ঘোষণা করেছিল। আর এই রেওয়ার্ড ঘোষণা করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি ছিল প্রধানত গ্রামের নিস্তরঙ্গ শান্ত জীবনের মধ্যে হঠাৎ করেই সকলের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছিল, যার কারণটি ছিল পরপর ঘটে যাওয়া দুটি ঘটনাকে কেন্দ্র করে। যার মধ্যে প্রথম ঘটনাটি ছিল বলাই চক্রবর্তীর খুন
গ্রামের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারের মধ্যে একটা গজারি গাছের তলায়, যেখানে বন জঙ্গলেও দেখতে পাওয়া যায় না, সেখানেই বলাই চক্রবর্তীর মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল বলাই চক্রবর্তীকে। তাকে দেখে মনে হয়েছিল সম্ভবত হয়তো অনেকগুলি লাঠির আঘাতে তার মাথাটা আটচির হয়ে ফেটে গিয়েছিল। গত 20-30 বছর যে অঞ্চলে একজনও এরকম ভয়ঙ্করভাবে জখম পর্যন্ত হয়নি, সেই অঞ্চলটাতেই এমন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা বা ঘটনাতে সকলেই অবাক হয়ে পড়েছিল। এই মৃতদেহ অর্থাৎ বলাই চক্রবর্তীর সম্পত্তি পেয়েছিল তার ভাইপো নবীন। গ্রামারি স্কুলের মাস্টার ধীরেনের সমবয়সী নবীন একসময় ধীরেনের সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করত। পরে নবীন শহরের চাকরিতে যোগদান করেছিল, আর তার একমাত্র কাকা বলাই চক্রবর্তীর মৃত্যুর খবর পেয়ে নবীন শহরের 40 টাকার চাকরি ছেড়ে পরিবারকে নিয়ে সেই গ্রামে ফিরে এসেছিল। নবীনের কাকা বলাই চক্রবর্তী সম্পর্কে নানা ধরনের খারাপ কাজকর্ম প্রচলিত ছিল, আর তার থেকে বলাই যায় কাকার সেই নানা খারাপ কাজের জন্যই গ্রামবাসীর অনেকেই বলাই চক্রবর্তীর অপমৃত্যু কামনা করেছিল। কিন্তু এভাবে কাকার রেখে যাওয়া প্রচুর বাস্তব অর্থাৎ পার্থিব সম্পদ বংশ পরম্পরায় নবীন লাভ করেছিল, আর তাই লোকজনকে দেখানোর জন্য হলেও সব জেনে বুঝেই নবীন ছলনার আশ্রয় নিয়েছিল। আর সেখানে উপস্থিত সকল গ্রামবাসীর সামনে নবীন বেশিরভাগ সময় শোক প্রকাশ করেছে, আবার কখনো কোচার খুঁটে দিয়ে চশমার কাচ মুছতে মুছতে, কখনো বা চশমার কাচের বদলে কোচার খুঁটে নিজের চোখ মুছতে শুরু করেছিল। নবীন যে শুধু শোক প্রকাশ করেছিল তা নয়, সে তার কাকার হত্যাকারীকে শনাক্ত করে ফাঁসি কাঠে পর্যন্ত ঝোলানোর জন্য প্রস্তুত হয়ে শহরের চাকরি ছেড়ে গ্রামে এসেছিল তার প্রমাণ বার করার উদ্দেশ্যে। আর সেই প্রমাণ খোঁজার জন্যই নবীন এই 50 টাকা রিওয়ার্ড বা পুরস্কার ঘোষণা করেছিল। এরপরে আরেকটা লাইন আছে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ওসব দুর্বুদ্ধি করো না নবীন। কে নবীনকে কোন ধরনের দুর্বুদ্ধি করতে নিষেধ করেছিল সেটা তোমাদের এই হলুদ পোড়া গল্প অবলম্বনে লিখতে হবে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম প্রধান বা উল্লেখযোগ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ পোড়া গল্পে গ্রামেরই স্কুলের মাস্টার, পাস না করা ডাক্তার ধীরেন তার ছোটবেলার বন্ধু এবং সহপাঠী নবীনকে এই দুর্বুদ্ধি বা খারাপ কাজ করতে নিষেধ করেছিল। নবীনের কাকা বলাই চক্রবর্তী যখন মারা যান, তার মৃত্যুর পরে নবীন শহরে 40 টাকার চাকরি ছেড়ে তার পরিবারের সকলকে নিয়ে গ্রামে ফিরে এসেছিল কাকার সেই পার্থিব সম্পত্তিকে দখল করার জন্য। কিন্তু কাকার মৃত্যুর 21 দিন পর নবীনের স্ত্রী দামিনী এক অজানা অসুখে আক্রান্ত হয়েছিল। সে সন্ধ্যাবেলা রান্নাঘর থেকে শোয়ার ঘরে যাওয়ার সময় কোথা থেকে যেন অতি মৃদু একটা দমকা বাতাস বাড়িটার পূর্ব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে সেই দামিনীর গায়ে এসে লেগেছিল, আর সেই মুহূর্তেই দামিনী হাত পা ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই দামিনীর চিকিৎসার জন্য গ্রামের পাস না করা ডাক্তার ধীরেনকে প্রথমে ডেকে আনা হয়েছিল। ধীরেন এসে রোগীর লক্ষণ এবং তার সেই মানব সুলভ অবস্থায় না দেখে, অর্থাৎ তাকে অসংলগ্ন অবস্থায় দেখে চিকিৎসা করার সাহস কিন্তু প্রথমে সে পায়নি। তখন শাহপুরের পাস করা ডাক্তার, শাহ হচ্ছে একটা জায়গার নাম, এই শাহটা এবং পুরেটা আলাদা হবে, শাহপুরের পাস করা ডাক্তার কৈলাসকে খবর দেবার পরামর্শ দিয়েছিল। আর তখনই দামিনীর সেই অসুস্থতার খবর পেয়ে নবীনের বাড়িতে গ্রামের সব লোকেরা জড়ো হয়েছিল এবং তাদের
সেই জড়ো হওয়ার মধ্যে ডাক্তারের পরিবর্তে তারা প্রত্যেকে কুঞ্জ গুণিনকে ডাকার জন্য পরামর্শ দিয়েছিল। নবীনের বন্ধু ধীরেন কুঞ্জ গুণিনকে ডাকার সেই তীব্র বিরোধিতা জানিয়েছিল। সে বলেছিল, লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধিও আছে, তুমিও কি বলো কুঞ্জকে চিকিৎসার জন্য ওদের কথা শুনে ডেকে পাঠাবে? যে কাকার সম্পত্তি নবীন পেয়েছিল সেই কাকার পরিচিত ছিল। অনুগ্রহলব্ধ লোকেদের পরামর্শ নবীন ফেলতে না পেরে কৈলাস ডাক্তারকে খবর দেবার সাথে সাথে কুঞ্জকেও ডাকার জন্য নবীন বুড়ো পঙ্কজ ঘোষালের কাছে জিজ্ঞাসা করেছিল। আর যে কথাটা জিজ্ঞেস করেছিল সেটা হলো, কুঞ্জ কত নেয়? আর তখন ধীরেন বুঝতে পেরেছিল নবীনের মনের যে ইচ্ছা সেই ইচ্ছার কথা। ধীরেনের মতে গ্রামের লোকেরা কুঞ্জকে ডেকে আনার প্রস্তাব ছিল আসলে তাদের সেই খারাপ বুদ্ধি বা দুর্বুদ্ধির নামান্তর। আর সেই খারাপ বুদ্ধি বা দুর্বুদ্ধি নবীনকে আনতে নিষেধ করেছিল ধীরেন। অর্থাৎ ধীরেন কিন্তু বুঝতে পেরে গিয়েছিল গ্রামবাসীদের বুদ্ধি বা তাদের চিন্তা ভাবনাগুলো সঠিক নয়, আর তাই নবীনকে সে সেই দুর্বুদ্ধি বা খারাপ চিন্তায় জড়াতে চায়নি, তাই সে নবীনকে নিষেধ করেছিল। আজকের ভিডিওয়ে আমি তোমাদের এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। এই অধ্যায়ে আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।